গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি নিয়ে। ইন্ডিয়ান পলিটি পুরো কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদের ভাই, কি কি আছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিটা কি? ইন্ডিয়ান পলিটি হচ্ছে যে ভারতের যে ভারত কোনো একটা দেশকে বা রাজ্যকে চালানোর যে ব্যবস্থা সেটাকে ইন্ডিয়ান পলিটি বলছে। একটা রাজ্যকে চালানোর ব্যবস্থা, রাজ্যকে চালানোর ব্যবস্থা, রাজ্যকে চালানোর ব্যবস্থা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এই ইন্ডিয়ান পলিটিতে প্রথমে জানতে হবে আমাদের কনস্টিটিউশন নিয়ে। তো আমরা প্রথমে জানবো যে বুকস অফ রেগুলেশন। বুকস অফ রেগুলেশন, বুকস অফ রেগুলেশন। তো হোয়াট ইজ দ্য বুকস অফ রেগুলেশন? বুকস অফ রেগুলেশন মানে যে নিয়ম নীতির দ্বারা, যে বইয়ের দ্বারা আমরা গোটা একটা দেশকে শাসনতান্ত্রিকভাবে পর্যালোচনা করে থাকি, সেটা হচ্ছে কনস্টিটিউশন। মানে তার বুক অফ রেগুলেশন হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন তো বুকস অফ রেগুলেশন কনস্টিটিউশন মানে একটা দেশ যে 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 নিয়ম নীতি বা যে যে সংঘবদ্ধ নিয়মাবলীর দ্বারা পরিচালিত হবে সেটা হচ্ছে ভাই সংবিধান। সংবিধান কোথায় কবে কিভাবে রচিত হচ্ছে, কিভাবে, সেই সব কিছু ডিক্লারেশন দিয়ে দেবো। তো ফার্স্টে আমরা কনস্টিটিউশন, কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছে, কারা তৈরি করেছে আমরা তো জানি সঙ্গে সঙ্গে যে বি আর আম্বেদকরের নাম। তো বি আর আম্বেদকর কি? বি আর আম্বেদকরকে কি বলা হয়? বি আর আম্বেদকরকে ভাই ফাদার অফ বি আর আম্বেদকরকে কি বলা হয়? ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, কারণ তিনি ড্রাফটিং কমিটির কি ছিল? তিনি ড্রাফটিং কমিটির অধ্যক্ষ ছিল। তো বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ দ্য কনস্টিটিউশন, ফাদার অফ দ্য কনস্টিটিউশন। ফাদার অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয় ভাই? বি আর আম্বেদকরকে। তারপরে যে কোশ্চেন, যে আমরা আমরা সংবিধানটা জানি যে সংবিধানটা যিনি নিজের হাতে লিখেছিলেন, মানে কে নিজের হাতে লিখেছিলেন, সেটা হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়চাদা। ইনি একজন ফেমাস ব্যক্তি যিনি আমাদের গোটাগুটি একটা ইকে রচনা করেছিলেন। এবার একটা কনস্টিটিউশনের দুটো পার্ট আছে, কনস্টিটিউশনের দুটো পার্ট আছে। এই দুটো পার্ট কি? একটা হচ্ছে কনস্টিটিউশনকে, একটা হচ্ছে টু মেক এ কনস্টিটিউশন, একটা বিল্ড আপ করা কনস্টিটিউশনকে, আর একটা হচ্ছে কনস্টিটিউশনের তৈরি করা, টু মেক এ কনস্টিটিউশন, আর একটা টু ডেভেলপ এ কনস্টিটিউশন। তো আমরা কিভাবে আমাদের ডেভেলপ হচ্ছে কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশন কিভাবে ডেভেলপ হচ্ছে, কোন কোন নিয়মাবলীর দ্বারা কনস্টিটিউশন আসছে, তো সেটা বলছি। আমাদের ভারত কি? আমাদের ভারত যত যত দেশ আছে বিশ্বের মধ্যে সব থেকে আয়তনে বৃহত্তম লিখিত সংবিধান। ব্রিটেন ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই কিন্তু ভাই ভারতের ব্রিটেন ছাড়া প্রায় লিখিত সংবিধান প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে আছে, কেবলমাত্র ব্রিটেনের নেই। তো ফার্স্টে যদি আমি দেখি সেটা হচ্ছে কি আছে ভাই? রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট। তো রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্ট বলতে গেলে আমাকে এখন ইতিহাসে ফিরে যেতে হবে। 1773, 1773 চলে আসে 1773। তো আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কততে এসছে ভাই? 1600 খ্রিস্টাব্দে। তারপরে 1608 খ্রিস্টাব্দে আমরা বলতে পারি যে আমাদের ভারতবর্ষে এসেছে 1608 খ্রিস্টাব্দে। 1773-তে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কিছু কিছু অধিকারকে খর্ব করে কি করা হয়? ব্রিটিশ যে রাজতন্ত্র সেটা সার্বভৌমত্বকে দাবি করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি সার্বভৌমত্বটাকে একটু কমিয়ে দিয়ে ব্রিটিশ রাজ সরকারের একটা স্বতন্ত্র অধিকার চাপানো হয়। এখানে গভর্নর অফ বেঙ্গল জিওবি কে পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয়, যার প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস, এটা আমরা জানি। আর রেগুলেটিং অ্যাক্টে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়, ভারতের একটা আইনতান্ত্রিক বিভাগ সুপ্রিম কোর্টকে স্থাপন করা হয় কলকাতায়, যেটার প্রথম বিচারপতি কে ছিল ভাই? প্রথম বিচারপতি ছিল স্যার ইলাইজা এমপি। এটাতে ছিল জিওবি, যেটা ছিল ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। এরপরে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কিন্তু আমাদের যে বোম্বাই প্রেসিডেন্সি ছিল, বাংলা প্রেসিডেন্সি, বাংলা প্রেসিডেন্সিকে অধিক গুরুত্ব প্রদান করা হয়। কার থেকে? মাদ্রাজ এবং মুম্বাই প্রেসিডেন্সি থেকে অনেক অনেক গুরুত্ব প্রদান করা হয়। তারপরে আমরা জানছি পিটের ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে আছে? পিটের ভারত শাসন আইন 1784 আছে। অ্যাকচুয়ালি তাদের মর্যাদাটা কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল বাণিজ্য করতে, বাট গোটা দেশকে রাজত্ব করে চলে গেছে, গোটা দেশকে অত্যাচার করে চলে গেছে, সবকিছু নির্মম করে চলে গেছে। তো 1784-এ পিটের ভারত শাসন আইন আসছে। তো সেখানে কি করা হচ্ছে? 6 জন সদস্য দ্বারা, 6 জন মেম্বার দ্বারা, 6 জন সদস্য দ্বারা পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে আসছে ভাই? 1784-এ। 1784 নাগাদ এসছে। 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি করেছে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 6 জন সদস্য দ্বারা একটা বোর্ড অফ কন্ট্রোল গঠন করছে। তারপরে 1813-এ আবার একটা চার্টার অ্যাক্ট আসছে। চার্টার অ্যাক্টে কিছু কিছু অধিকারকে ব্রিটিশ ইন্ডিয়াদের কিছু কিছু বাণিজ্যকে খর্ব করা হচ্ছে, অনেক যে বাণিজ্যগুলো ছিল সব বাণিজ্যকে অনেক অংশে খর্ব করা হচ্ছে। কিছু কিছু রাখা হচ্ছে, যেমন চীনের বহির্বাণিজ্য আর
চা ব্যবসা, এটাই কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সার্বভৌমত্ব দেওয়া হয়। তারপর আরেকটা অ্যাক্ট ছিল যেটা 1858-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে জিবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল ভাই 1858-এ এসেছিল। কারণ সেই সময় প্রথম ভারতের সিপাহী বিদ্রোহ হয়েছে, মানে স্বাধীনতা যুদ্ধ 1857-এ, যেটা ইতিহাসে আমরা জানি যে যার কারণ হিসেবে, প্রত্যক্ষ কারণ হিসেবে বা মূল কারণ হিসেবে আমরা জানি যে কার্তুজের প্রেক্ষাপটটা জানি, যে মূলত যে আমরা সেখানে হিন্দুদের ধর্মের নাশ এবং মুসলিমদের ধর্মের নাশ করা হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম ভাইরা ইংরেজদের বিরুদ্ধে সসৈন্যে কিন্তু যুদ্ধ করেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন যুদ্ধটা অবসান হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কি এসেছিল না, মহারানী ভিক্টোরিয়ার হাতে কিন্তু সমস্ত কর্তৃত্বকে স্থাপিত হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সমস্ত কর্তৃত্বকে খারিজ করে দিয়ে সমস্ত কর্তৃত্ব রাখা হচ্ছে পুরোপুরি মহারানী ভিক্টোরিয়ার হাতে 1858-এ। লাস্ট একটা আমি বলতে পারি, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা ভারত শাসন আইন 1935-এ হয়েছিল। 1935 যেটা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টটাই 1935-এর একটা হয়েছিল। সেটা হয়েছিল এখানে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করা হয়, আর এখানে 3টে লিস্ট তৈরি করা হয় যাতে একটা রাজ্যকে, মানে একটা দেশকে পরিচালনার জন্য। একটা হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, আর একটা হচ্ছে স্টেট লিস্ট। এই 3টাকে স্টেটকে তৈরি করা হয়। তারপরে এই জায়গাটাতে মানে একটা সংবিধান, মানে এই শাসনটাকে বা এই আইনটাকে কেন্দ্র করে কিন্তু ভারতের সংবিধানকে রচনা করা হয়েছে। এবার আছি কনস্টিটিউশন সম্বন্ধে। কনস্টিটিউশনটা কে তৈরি করেছে? অরিজিনালি তৈরি করেছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করেছে। কনস্টিটিউশন কে তৈরি করেছে? সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি ধারণাটা প্রথম কে দেয়? কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে হচ্ছে সিএ। আমি যদি সিএ ধারণাটা প্রথম কে দেয়? সিএ ধারণাটা দিয়েছে ভাই এম.এন. রয়, প্রথম ধারণা দিয়েছে এম.এন. রয়। এম.এন. রয় দিয়েছে 1934-এ প্রথম ধারণা দিচ্ছে। এরপরে 1935-এ আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমাদের ভারতকে, আমাদের গোটা যে ইংরেজ সরকার তাকে দাবি করে যে আমাদের দেশেও একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করার দাবি করে। কিন্তু 1936 মানে 1939-এ কি হয়, 1939-এ মানে যেহেতু ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, তার জন্য যত কোম্পানির সঙ্গে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যত জায়গায় তারা, মানে ব্রিটিশ সরকারের সঙ্গে যত জায়গায় আমাদের মানে দেশীয় আইএনসি যুক্ত ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেই সমস্ত জায়গা থেকে পদ থেকে খারিজ করে দেয়। এবং 1942-তে কি হয়, তখনও কিন্তু ভাই ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল সেই সময়তে। আর তাদের একটা প্ল্যান, ইস্ট ইন্ডিয়া মানে আমরা ব্রিটিশ সরকারের একটা প্ল্যান ছিল যে সেই জায়গাতে তারা বলেছিল আমরা মানে ভারত সরকারকে একটা সিএ দিয়ে দেবো। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদেরকে চেয়েছিল যে তারা যেন ভারত সরকারের ভারতের জনগণ সব আমাদেরকে সাহায্য করে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কি হয়েছিল না, আগেও দেখেছি আমরা 1919-এ প্রথম বিশ্বযুদ্ধে কোনো রকমভাবেই কোনো সাহায্য করেনি। কিন্তু এই পরিপ্রেক্ষিতে 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু করে দিয়েছে মহাত্মা গান্ধী। কারণ তার নৈতিকতা, তার বুদ্ধির জন্য সে সেখান থেকে বুঝতে পেরেছে যে যখন দুর্বলতার সৃষ্টি হয়ে গেছে, যখন জার্মানি হিটলার যখন আক্রমণ করতেই লেগেছে, তখন কিন্তু এদেরকে মানে এই সময়টাই সুবর্ণ সুযোগ যে এদেরকে তাড়ানো যাবে। তখন 8 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হয়। এই সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন ভাই। তো তারপরে 1946-এ 1945-এ আগে 45-এ বলি, 45-এ একটা ওয়াভেল প্ল্যান চলে আসে, যেটা সিমলা কনফারেন্স হবে, যেটা ইংরেজরা নিয়ে এসেছিল। তারপরে 1946 আছে, 1946-এ মেন মুদ্রা ইংরেজরা নিয়ে আসছে। এখানে মেন মুদ্রা ক্যাবিনেট মিশন প্ল্যান ভাই, এখানে নিয়ে আসছে ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে আসছে। ক্যাবিনেট মিশন প্ল্যান এই জায়গাটাতে ভাই ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে আসছে। কে নিয়ে আসছে ভাই? ইংরেজ সরকার ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে আসছে। 3জন মন্ত্রীকে পাঠাচ্ছে যে তোমাদের একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সুন্দরভাবে তৈরি করে দেবে ইংরেজ সরকাররা। তো সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলির হেড কে ছিল? সেটা হচ্ছে প্যাথিক লরেন্স। 1 নম্বরে সে ছিল প্যাথিক লরেন্স, আর দ্বিতীয় ছিল স্ট্যাফোর্ড ক্রিপস, আর 3 নম্বরে ছিল এভি আলেকজান্ডার। তার মধ্যে হেড ছিল কিন্তু ভাই প্যাথিক লরেন্স। এই জায়গাতেই কিন্তু 1946-এ যে ক্যাবিনেট মিশন ছিল, এই জায়গাতে মুসলিম লীগরা দাবি করে দেয় যাদের পাকিস্তানের প্রপারলি পাকিস্তানের দাবি করে। কিন্তু তারা কি করে, এই জায়গাটাতে ক্যাবিনেট মিশন তাদের কিন্তু প্রস্তাবকে খারিজ করে দেয়। এবার যদি আমি বলি, এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির টোটাল ভোট কতটা হয়েছিল? টোটাল ভোট এবার জনসংখ্যা অনুযায়ী ভোট হয়েছিল, তো ওরকম ভাবে তো আর ভোট করা হয় না যে অত টাকা খরচা করে তখনকার দিনে অত সম্ভব ছিল না। তো তার জন্য 389টা সিট ছিল, 389 ছিল। এই 389টা কি এসেছিল না, 1 মিলিয়ন সমান 1 সিট। 1 মিলিয়ন মানে 10 লাখ জনের মধ্যে থেকে একটা সিটকে বেছে নেওয়া হচ্ছিল ভাই।
একটা সিট 10 লাখের মধ্যে নিয়েছিল। এটা ইনডাইরেক্ট একটা ভোট ছিল। এই ভোটের মাধ্যমে এক একটা সিটকে নির্বাচন করা হচ্ছিল। এই 389 এর মধ্যে ভাই দুটো ভাগ হচ্ছে। একটা কি হচ্ছে, ইলেকশন হচ্ছে। ইলেকশন কতজনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে 289, আর একটা আছে 93। 93 এসেছিল নমিনেশনের মাধ্যমে। নমিনেশনের মাধ্যমে কারা এসেছিল, যারা পেন্সিলি স্টেট থেকে ছিল। যারা পেন্সিলি স্টেট থেকে এসেছিল তাদের 93 হচ্ছে, আর যারা ইলেকশনের মাধ্যমে এসেছিল তারা হচ্ছে 289। 289 এতজনের মধ্যে হয়েছিল।